10:30 বাজে। এক নাগারে বৃষ্টি হয়ে চলেছে। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম নেই। আর এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আমাকে। আমি পলাশ, কাজের সূত্রে গ্রামের বাইরে শহরে থাকতে হয়। মাঝে মধ্যে ছুটি কাটাতে গ্রামে আসি। কদিন ধরে দাদুর শরীরটা ভালো যাচ্ছে না, যখন তখন যা কিছু হতে পারে। তাই দাদুকে শেষবারের মতো দেখতে কদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি আসা হচ্ছে। বলছি কাকা, আর কতক্ষণ লাগবে? আসলে দাদাবাবু হয়েছে কি, এই এক নাগারে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তা একেবারে কাদা হয়ে গেছে, জোর টানা যাচ্ছে না যে। না না কাকা, ঠিক আছে, সাবধানে চলো। আসলে কি বলো তো, ওই ট্রেনটা লেট করলো, তাই তো অনেকটা রাত হয়ে গেল। তুমি তো আবার আমায় বাড়ি দিয়ে তোমার বাড়ি ফিরবে, কত রাত হয়ে যাবে। রাস্তাঘাট তো পুরো শুনশান। রাত তখন 10:30 বাজে। এক নাগারে বৃষ্টি হয়েই চলেছে। বিকেল থেকে বৃষ্টি শুরু হয়েছে, থামার কোনো নাম নেই। আর এই বৃষ্টি মাথায় নিয়ে বাড়ি ফিরতে হচ্ছে আমাকে। আমি পলাশ, কাজের সূত্রে গ্রামের বাইরে শহরে থাকতে হয়। মাঝে মধ্যে ছুটি কাটাতে গ্রামে আসি। কদিন ধরে দাদুর শরীরটা ভালো যাচ্ছে না, যখন তখন যা কিছু হতে পারে। তাই দাদুকে শেষবারের মতো দেখতে কদিনের জন্য ছুটি নিয়ে বাড়ি আসা হচ্ছে। বলছি কাকা, আর কতক্ষণ লাগবে? আসলে দাদাবাবু হয়েছে কি, এই এক নাগারে বৃষ্টি হচ্ছে, তাই রাস্তা একেবারে কাদা হয়ে গেছে, জোর টানা যাচ্ছে না যে। না না কাকা, ঠিক আছে, সাবধানে চলো। আসলে কি বলো তো, ওই ট্রেনটা লেট করলো, তাই তো অনেকটা রাত হয়ে গেল। তুমি তো আবার আমার বাড়ি দিয়ে তোমার বাড়ি ফিরবে, তো রাত হয়ে যাবে। রাস্তাঘাট তো পুরো শুনশান। তার আশেপাশে বন জঙ্গল থেকে কিছু জ্বলন্ত চোখ যেন নজর রেখে চলেছে। সামনে ন্যাড়াতলির শ্মশান, আর এই শ্মশান ফেলে রেখে আমাদের গ্রামে ঢুকতে হবে। ওরে বাপরে! প্রচন্ড আওয়াজ করে চারিদিকটা আলোয় আলোকিত করে রাস্তার পাশের একটা তাল গাছে কড়াত করে বাজ পড়ল। এত জোরে আওয়াজ হলো, কানে তালা লেগে যাবার জোগাড়। সঙ্গে সঙ্গে দাউ দাউ করে জ্বলে উঠল আগুন। একবার জ্বলে খানিক পরেই আবার নিভে গেল। আমি সহ রিক্সাওয়ালা কাকুর চোখও যেন আলোয় ঝলসে উঠল। লম্বা গাছটা ধপাস করে উপরে পড়ল রাস্তার উপর। এমনভাবেই পড়ল যেন সে চায় না রিক্সাটা আর আগের দিকে যাক। পুরো রাস্তা অবরোধ। জোর করে ব্রেক কষে ধরল কাকা। যে ভয়টা পাচ্ছিলাম ঠিক সেটাই হলো। এবার আমি সামনের দিকে যাবো কিভাবে? না না, তোমায় আর যেতে হবে না, আর তো খানিকটা রাস্তা, আমি হেঁটেই চলে যাব। টাটা দিয়ে আমি যেতে যাব, ঠিক তখনই আমার পিছন থেকে ডাক দিল সেই রিক্সাওয়ালা কাকু। বাবু, আপনারে বাড়ি পর্যন্ত সেরে তো আর দিতে পারলাম না। এই নিন, এই ছাতাখানা রাখুন। আপনি ছাতাখানা মাথায় দিয়ে বাড়ি যান। রাতের বেলা বৃষ্টিতে ভিজলে শরীর খারাপ করবে। কিন্তু আপনি তো নিজেও ভিজছেন, আর আপনাকে আমি কিভাবেই বা ফেরত দেবো ছাতাটা? বৃষ্টিতে ভেজা আমার অভ্যেস আছে। আপনি ছাতাটা রাখেন, যখন যাবেন ওই স্টেশন ধারে, আমি ওখানে থাকি, তখন না হয় দিয়ে দেবেন। আর হ্যাঁ, ওই শ্মশানের পাশ দিয়ে যখন যাবেন না, একটু সাবধানে যাবেন। শুনেছি রাতে জায়গাটা ভালো না, কিছু অদ্ভুত জিনিস ঘোরাফেরা করে। পিছন থেকে কেউ ডাকলে যেন আবার তাকাবেন না, তাহলে মহা বিপদে পড়বেন। আরে না না, ব্যস্ত হবেন না, আমি এত ভূত প্রেতে বিশ্বাস করি না। আমি ঠিক চলে যেতে পারবো, আপনি সাবধানে বাড়ি যান। আচ্ছা বাবু। এইটা রাখুন কাকু, বাড়িতে বাচ্চাদের জন্য কিছু নিয়ে যাবে। ভূতের উপর আবার দয়া। দাঁড়া না বেটা, চল একবার শ্মশানের কাছে, তারপর তোকে দেখাচ্ছি মজা। আমি হাঁটা শুরু করলাম। রাত তো হয়েইছে, আরো রাত হবে। ছাতার উপর বৃষ্টি টুকটুক করে আওয়াজ, আর আমার পায়ের শব্দ ছাড়া আমার সঙ্গী কেউ নেই। সামনে ন্যাড়াতলির শ্মশান, হেঁটে চলেছি এক মনে। হঠাৎ দেখলাম আমার থেকে অদূরে এক ব্যক্তি দাঁড়িয়ে আছে। এই রাতের বেলা দাঁড়িয়ে দাঁড়িয়ে বৃষ্টিতে ভিজছেন কেন? এই যে কে আপনি? এই যে শুনছেন? আমি এগিয়ে যাই লোকটির কাছে। তারপর দেখি হঠাৎ করে যেন মানুষটি কোথাও উধাও হয়ে গেল। কি হলো? এই তো দেখলাম এইখানেই ছিল, কোথায় গেল? অন্ধকারে কি আমি ভুল দেখলাম? বৃষ্টিটা মোটামুটি থেমে গেছে। আমি নিজের চোখে যে এতটা ভুল দেখলাম, এটা ভেবে আমার গাটা কেমন যেন শিউরে উঠল। হঠাৎ পিছন থেকে যেন কেউ আমার নাম ধরে ডাকলো। পলাশ, এই পলাশ। কে কে ডাকছে আমায়? অজান্তেই আমার পুরো শরীর যেন কাঁটা দিয়ে উঠল। পিছন ফিরে দেখলাম সেই রিক্সাওয়ালা কাকু।
এ কি, আপনি এখনো বাড়ি যাননি? এইভাবে আমার পিছু পিছু আসছেন কেন? আর আপনি আমার নাম জানলেন কিভাবে? আসলে দাদা বাবু, আমার পাওনা গন্ডা এখনো ভালোভাবে মেটেনি। আমি আপনার কাছ থেকে আরো কিছু চাই। তার মানে কি? কি বলতে চাইছেন আপনি? কি চান আপনি? বুকের ভেতরটা আবাস আবাস করছে। নির্ঘাত লোকটির কোনো বদ মতলব আছে। এতক্ষণ মনে হচ্ছিল লোকটি খুব ভদ্র, নম্র, সভ্য, কিন্তু এখন যেন সেই রিক্সাওয়ালাকে দেখে ভয় লাগতে শুরু করেছে। হঠাৎ করে ওনার গলার স্বরও কেমন যেন পাল্টে গেছে। আপনার গলার স্বরের কি হলো? এইভাবে কথা বলছেন কেন? আমার গলার কিছু হয়নি, আমরা এইভাবেই কথা বলি। মানে কি বলতে চাইছেন কি আপনি? কি আর চাইব? যা চাইব তুমি দিতে পারবে। হ্যাঁ বলুন, কি চাই আপনার? তোর গায়ের তাজা টাটকা রক্ত পান করতে চাই। এই কথাটা বলা মাত্র এক লাফে সে আমার সামনে চলে আসে। রিক্সাওয়ালার চোখ মুখ ফ্যাকাশে হয়ে যায়, মনে হয় যেন বহুদিন কিছু খেতে পায়নি। হাড় জিরজিরে একটা কঙ্কাল, চোখের সামনে পচে গলে পড়তে শুরু করলো গায়ের চামড়া। ভ্যাপসা একটা পচা গন্ধে আমার আমার বমি পেল। বুঝতে পারলাম এ কোনো সাধারণ মানুষ নয়, এ নিশ্চয়ই কোনো প্রেত। আয় আমার কাছে আয়, বহুদিন কিছু খাইনি, আজ তোর রক্ত খেয়ে আমার খিদে মিটবে। আমি কি করব কিছু বুঝে উঠতে না পেরে নিজের প্রাণ বাঁচাতে আমি দৌড়াতে শুরু করলাম। কোন দিকে যাব কিছুই জানি না। পালাচ্ছিস কেন? দাঁড়া দাঁড়া বলছি। কাঁধার মধ্যে পা হরকাতে হরকাতে আমি ছুটে চলেছি। পিছন ফিরে দেখলাম সেই প্রেতটা আমার পিছু পিছু ছুটছে। কি ভয়ঙ্কর তার চেহারা, মুখ থেকে রক্ত ঝরছে। আমি হয়তো হয়তো আর বাঁচবো না। ছুটতে ছুটতে আমি শ্মশানে ঢুকে পড়ি। ভয়তে আমার বুকটা খুব কাঁপছে। ভয়তে আমি একটা গাছের আড়ালে গিয়ে চুপ করে দাঁড়িয়ে পড়ি। ছুটতে ছুটতে আমি একেবারে ক্লান্ত, ভেতরটা আমার শুকিয়ে গেছে ভয়ে। আমি কি বিপদে পড়লাম? ভয়েতে তো আমি আবার শ্মশানে আশ্রয় নিয়েছি। আমি আস্তে আস্তে বেরিয়ে এলাম গাছের আড়াল থেকে। যেই না বেরিয়েছি ঠিক তখনই অনুভব করলাম পিছন থেকে কে যেন একটা ঠান্ডা হাত আমার কাঁধের উপর রাখল। কি ভেবেছিলি আমার দিকে লুকিয়ে বাঁচতে পারবি? তুই গাছের আড়ালে লুকিয়ে থাকলে কি আমি তোকে দেখতে পাবো না? আমার উপর ঝাঁপিয়ে পড়লো সেই ভূতটা। ছেড়ে দে বলছি। বাঁচাও, বাঁচাও, বাঁচাও! সেই পিশাচ তার শক্ত লোহার মতো হাত দিয়ে আমার গলাটা টিপে ধরেছে। নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে, চোখে যেন সবকিছু ঝাপসা লাগতে আরম্ভ করেছে। আমার চোখ বুজে আসছে, আর লড়াই করার শক্তি পাচ্ছি না। তারপর দেখলাম একটা মূর্তি এসে ওই প্রেতের ঘাড়ে কামড় বসালো। সঙ্গে সঙ্গে ছটফট করতে করতে আমায় ছেড়ে দিয়ে দূরে চলে গেল ওই দুই প্রেত মূর্তি। তাদের চিৎকারে আকাশ বাতাস কেঁপে উঠেছে। দেখতে পেলাম একটি প্রেত সেই আগের পিশাচের গলা টিপে সঙ্গে তুলে ধরে আছে। অনেক চেষ্টা করেও আমি সেই ছায়ামূর্তির মুখটা বুঝতে পারছি না। পুরো শরীরের আকৃতি থাকলেও মুখটা শুধু জমাট বাঁধা কালো অন্ধকার। তবে সে যেই হোক, আমি স্পষ্ট বুঝতে পারলাম যে সে হয়তো আমার ক্ষতি করতে চায় না। হাতের ইশারা করে আমাকে বারবার পালানোর কথা বলছে সে। বাড়ি ফিরে যাও, ওখানে তোমার অনেক দরকার। যাও যাও, বাড়ি ফিরে যাও, চলে যাও এখান থেকে। আমি আটকে রাখছি ওকে, চলে যাও। চোখের সামনে সেই দুই অশরীরীকে দেখে কেমন যেন হতভম্ব হয়ে গিয়েছিলাম। কি করব বুঝে উঠতে পারছিলাম না। হঠাৎ তাদের চিৎকারে আমি আমার চেতনা ফিরে পেলাম। আমি আর সেখানে দাঁড়িয়ে না থেকে প্রায় দৌড়ে বাড়ি ফিরে এলাম। দেখলাম বাড়ির চারিপাশে অনেক লোকের ভিড়। সামনে চৌদল সাজানো হয়েছে। মা ঠাকুমা দাওয়ায় বসে অঝরে কেঁদে চলেছে। যে দাদু নিথর হয়ে শুয়ে আছে। আর বুঝতে অসুবিধা হলো না যে আমার দাদু আগে থেকেই বুঝতে পেরেছিল যে আমি বিপদে আছি। আর ওটা আমার দাদুই ছিল,
যে আমাকে সেই পিশাচের হাত থেকে রক্ষা করেছে। মনটা খুব খারাপ হয়ে গেল। বেঁচে থাকতে আমি মানুষটার মুখে একটু জলও দিতে পারলাম না। চোখ দিয়ে অজান্তেই জল বেরিয়ে এলো। আরে বাপ, তুই আসলি? তোর দাদু সেই থেকে তোকে দেখার জন্য ছটফট করছিল আর বলছিল পলাশের খুব বিপদ, পলাশের খুব বিপদ। বলতে বলতেই চলে গেলেন।